ওকে, সো আজকে আমরা শিখব ভেক্টর এর সেকেন্ড ক্লাস। আমরা শিখব লব্ধি নির্ণয় আর হলো ভেক্টর গুণন। ওকে, তো আমরা আজকে দুটো টপিক ক্লিয়ার করার চেষ্টা করব, আর সময় থাকলে আরো বেশি টপিক দেখার চেষ্টা করব। ওকে, তাহলে আজকে শুরু করি লব্ধি নির্ণয়। আচ্ছা, সো লব্ধি নির্ণয়ের প্রথম একটা সূত্র আছে বহুভুজ সূত্র। বহুভুজ সূত্র। আচ্ছা, এই বহুভুজ সূত্র হওয়ার জন্য আমাদের দুইটা জিনিস খেয়াল রাখতে হবে। এক, ভেক্টর গুলো পরপর ক্রিয়া করবে, পরপর ক্রিয়া করবে। আর দুই নাম্বার, ভিন্ন ভিন্ন বিন্দুতে, ভিন্ন বিন্দুতে। ওকে, সো কেমন এবার এক্সাম্পল দিই। তো আমরা এই যে এই একটা ভেক্টর নিলাম, এই একটা ভেক্টর নিলাম, ঠিক আছে। তাহলে আমি কি বলছি, পরপর ক্রিয়া করবে, পরপর ক্রিয়া করবে। তাহলে এখান থেকে বি একটা ভেক্টর, এই যে নিলাম, মনে করো এটা এ, এটা বি, ঠিক আছে। এরপর আরেকটা ভেক্টর নিলাম, এই যে সি। তাহলে এগুলো কি পরপর ক্রিয়া করতেছে আর ভিন্ন ভিন্ন বিন্দুতে করতেছে, কারণ এইখান থেকে শুরু হয়েছে আর এটা এখান থেকে শুরু হয়েছে, এটা এখান থেকে শুরু হয়েছে। আর সি আরেকটা মনে করে নিলাম ডি, ঠিক আছে। তো বহুভুজ সূত্র আমাদের বলতেছে যে এই পরপর ক্রিয়াশীল অনেকগুলো ভেক্টরের লব্ধি প্রথমটার, এই যে প্রথমটার এটা কি পাদবিন্দু, পাদবিন্দু থেকে সর্বশেষটার শেষ বিন্দু যে ক্রিয়াশীল, এটা হলো আমাদের লব্ধি, রেজাল্টেন্ট। তাহলে বুঝতে পারছো বহুভুজ সূত্রটা কি। বহুভুজ সূত্র হলো অনেকগুলো ভেক্টর পরপর ক্রিয়া করবে ভিন্ন ভিন্ন বিন্দুতে, এবং এদের লব্ধি হবে প্রথম বিন্দুর পাদবিন্দু থেকে দ্বিতীয় বিন্দুর শীর্ষবিন্দু থেকে। ওকে, বুঝতে পারছো এইটাই। সো আমাদের রেজাল্টেন্ট আর ইকুয়াল টু এ প্লাস বি প্লাস সি প্লাস ডি, অর্থাৎ এই রেজাল্টেন্টটা হবে আমাদের সবগুলো ভেক্টরের যোগফলের সমান। বুঝতে পারছো। এখন আমি একটা ম্যাথমেটিক্যাল টার্ম সলভ করি, তাহলে তোমরা ক্লিয়ার হয়ে যাবে। ওকে, আচ্ছা বলো রেজন কি বলতে চাচ্ছো? ভাই ওই ডি এর উপরে ভেক্টর মশার কারণটা কি? ও, ওটা মিস্টেক, বুঝতে পারছো, ওটাও ভেক্টর, মানে টেকনিক্যাল ইস্যু। ওকে, আচ্ছা আমরা এবার একটা প্রবলেম সলভ করি। ডান। ওকে, এবার দেখো এই যে একটা ভেক্টর, এই যে একটা এ একটা ভেক্টর, পরে বি একটা ভেক্টর, পরে সি একটা ভেক্টর। আমাদের চাইছে রেজাল্টেন্ট, মানে এর লব্ধি নির্ণয় করো, আর ইকুয়াল টু হট। তাহলে দেখো আমাদের বহুভুজ সূত্রের সাথে মিলে যাচ্ছে। বহুভুজ সূত্র কি বলতেছে, পরপর ক্রিয়া করবে ভেক্টর গুলো। তো এ ক্রিয়া করছে, বি ক্রিয়া করছে, পরে সি। তাহলে আমাদের রেজাল্টেন্ট কি হবে, একটু আগে শিখাইছিলাম যে আমরা কাজ করব আদি আর শেষ ভেক্টর নিয়ে। ওকে, সো এরপরে এই যে আদি থেকে এই ভেক্টরটা আমরা এখানে
যোগ করে দিব, ঠিক আছে? এই হলো আর। আর ইকুয়াল টু আমরা কি শিখছি? প্লাস বি প্লাস সি। তাহলে এবার আমরা যোগ করি 30i minus 100k plus b 3i plus 4j minus 10k plus c 20i plus 40j plus 100k। ওকে, আচ্ছা এর সাথে সাথে আমরা ভেক্টর যোগটাও শিখে যাচ্ছি, ঠিক আছে? আচ্ছা ভেক্টর যোগটা কি, যেহেতু তোমরা নিউ স্টুডেন্ট তাই বলে দিই, আই ক্যাপের সাথে আই ক্যাপ যোগ হবে, কে ক্যাপের সাথে কে ক্যাপ যোগ হবে, জে ক্যাপের সাথে জে ক্যাপ যুক্ত হবে। এখন তুমি বলতেছো ভাই এখানে 30i মাইনাস 100k আছে, তো আমাদের জেটা কোথায়? সো এখানে মনে মনে ধরে দিতে হবে 0j, ঠিক আছে? তাহলে আই এর সাথে আই যোগ, জে এর সাথে জে যোগ, কে এর সাথে কে যোগ। ঠিক সেইভাবে যদি আমরা বিয়োগ করতে চাই আই মাইনাস আই, জে মাইনাস জে, কে মাইনাস কে, ঠিক আছে? এইভাবে আমরা করব। সো এবার দেখি আমাদের কত আসে, এটা করে দেখি। এখানে করো 30, তারপর প্লাস 3 প্লাস 20 আই, ঠিক আছে? এবার দেখো প্লাস দিই 0 প্লাস 4 প্লাস 40 জে ক্যাপ প্লাস মাইনাস 100 মাইনাস 10 প্লাস 100 এটা কে ক্যাপ। বুঝতে পারছো? আচ্ছা তাহলে আমাদের এবার পুরো যোগফলটা সম্পূর্ণ করে ফেলি। তাহলে আমাদের আসে 53 আই ক্যাপ প্লাস 44 জে ক্যাপ মাইনাস 10 কে ক্যাপ, ঠিক আছে? সো আমি আবারও রিকল করতেছি, আমাদের করলাম এই লব্ধি নির্ণয়ের দুইটা পার্ট থাকবে, একটা হলো এই যে বহুভুজ সূত্রের মাধ্যমে, আরেকটা হলো সামন্ত্রিক সূত্রের মাধ্যমে, ঠিক আছে? সো মাথাকে একটু করো, মানে ক্লিয়ার ভাবো এবং সিম্পলি বোঝার চেষ্টা করো, নাহলে পরবর্তী কিন্তু মাথা প্যানিক করে ফেলবো। ওকে, তাহলে আমরা বহুভুজ সূত্রে বসছি। আচ্ছা এই বহুভুজ সূত্রের মাধ্যমেই আমাদের আরেকটা সূত্র আসে, সেটা হলো ত্রিভুজ সূত্র। ত্রিভুজ সূত্র, ঠিক আছে? এই ত্রিভুজ সূত্রই বহুভুজ সূত্রের একটা পার্ট। এটা হলো ত্রিভুজের তিনটা রেখা বরাবর কাজ করে। তো আমি ধরে নিলাম এই যে একটা কাজ করতেছে, এটা বি, তাহলে এ বি সি। তাহলে এ যদি অতিভুজ বা রেজাল্টেন্টটা আমি করি, তাহলে এখান থেকে আমাদের হবে এই পর্যন্ত, ঠিক আছে? এই তাহলে এ বি সি, তাহলে এ বি প্লাস বি সি ইকুয়াল টু কি হবে? সি এ না এসি? এসি হবে। বুঝতে পারছো? তাহলে আমি ত্রিভুজটাকে একটু সহজভাবে মনে রাখতাম, সহজভাবে মনে রাখতাম কি, যে পরপর দুইটা রেখা বরাবর সেম ডিরেকশন, আর তৃতীয়টা উল্টা। কারণ এই দেখো এটা এদিক যাচ্ছে, এটা এদিক যাচ্ছে, তৃতীয়টা এদিক না যায় কি হয়, এদিক যাচ্ছে। বুঝতে পারছো? এটা হলো আমাদের ত্রিভুজ সূত্র। তো এটাকেও বলতে পারো যে বহুভুজ সূত্রের একটা শর্ট ফর্ম। ওকে, ওকে। এরপর আমরা যাব সামন্ত্রিক সূত্রে, লব্ধি নির্ণয়। লব্ধি নির্ণয়, লব্ধি নির্ণয়। সামন্তরিক সূত্র।
আচ্ছা, সো সামান্তরিক সূত্রের দুইটা জিনিস মনে রাখতে হবে। এক পয়েন্ট বলে দিই, একই বিন্দু থেকে হতে ক্রিয়াশীল হবে। এবং একই সময়, ঠিক আছে। আগের বার বলছি কিন্তু ভিন্ন ভিন্ন বিন্দুতে এবং ভিন্ন ভিন্ন সময়, বাট এটা বললাম একই বিন্দু থেকে। তো এবার দেখি কিভাবে হচ্ছে। তাহলে এই যে মনে করো এই একটা বিন্দু এ, এবার এ থেকে এই দেখো ক্রিয়াশীল একটা ভেক্টর মনে করো, এই যে এ বি একটা ক্রিয়াশীল ভেক্টর, ঠিক আছে। আবার এই এ বিন্দু থেকেই আরেকটা ভেক্টর ক্রিয়াশীল হবে, মনে করো এইটা এসি, ঠিক আছে। এবার সামান্তরিক সূত্র বলে এই এ বি এবং এসি একই বিন্দু থেকে ক্রিয়াশীল দুইটা ভেক্টরের লব্ধি এই দুটো বাহুর সন্নিহিত বাহু দ্বারা গঠিত সামান্তরিকের কর্ণ বরাবর ক্রিয়াশীল। ওকে, তাহলে এবার দেখি আমি একটা এই সামান্তরিকটা আঁকিয়ে ফেলি। তাহলে আমরা এই এ বি এর একটা আঁকি, মানে সমান্তরাল বাহু আঁকি। এই যে মনে করো সিডি। আচ্ছা, আমি এটা না দিয়ে সিডি। আবার তাহলে এসি এর একটা সমান্তরিক মানে সমান্তরাল বাহু কি, এই হলো বিডি, ঠিক আছে। তাহলে সামান্তরিক সূত্র বলতেছে এই এ বি সি ডি সামান্তরিকের এ বি এবং এসি বরাবর ক্রিয়াশীল দুইটি ভেক্টরের লব্ধি সামান্তরিকের কর্ণ এডি বরাবর ক্রিয়াশীল হবে, এডি বরাবর ক্রিয়াশীল। তাহলে কোনটা বরাবর, এই আমাদের রেজাল্টেন্ট, বুঝতে পারছো? ওকে, আচ্ছা ঠিক আছে। তো এবার আমরা এই রেজাল্টেন্ট কিভাবে বের করব সেই সূত্র দুটো লিখে দিচ্ছি। সাপোজ এইটা হলো পি আর এটা হলো কিউ, দুইটা ভেক্টর একই বিন্দু থেকে ক্রিয়াশীল হচ্ছে, ঠিক আছে। মনে করে এটা ও ধরে নিলাম, এই ভেক্টর দ্বয়ের লব্ধি কি হবে, কর্ণ বরাবর। সো আমি শুধু এটা দেখাই, এই যে সে মনে করে সেই কর্ণটা, তো এটা হলো আমাদের রেজাল্টেন্ট, ঠিক আছে। সো এই সূত্রটা বলে আর ইকুয়াল টু রুট ওভার পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার প্লাস 2p কিউ। আর এই যে দুইটা ভেক্টরের মধ্যবর্তী কোণ যদি আলফা হয় তাহলে 2p কিউ cos আলফা, ঠিক আছে। আমি ডিরেক্ট তোমাদের মানে এতটা মানে এটা এই সূত্রটা কিভাবে আসছে ওটা দেখালাম না, ডিরেক্ট দেখালাম যে কিভাবে লব্ধি বের করতে হয়, ঠিক আছে। যেহেতু তোমাদের সামনে আবার এক পরীক্ষাও আছে, ঠিক আছে। সো আর ইকুয়াল টু পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার 2p কিউ cos আলফা, ঠিক আছে। এটা হলো কি আমাদের লব্ধির মান। সো আমি কিন্তু তোমাদের ফার্স্ট ক্লাসে একটা কথা বলছি, ভেক্টর দুইটা ভাবে প্রকাশ, একটা হলো কার্টেসীয় ভাবে, আরেকটা হলো ভেক্টর নির্দেশের জন্য তুমি যখন মান বের করলে তখন তোমাকে অবশ্যই থেটাটা বের করতে, কারণ ঠিক আছে। এবার তুমি এই পি এর সাথে মনে করো এই লব্ধি এর কি বের করবা, দিক বের করবা, তখন সেটা হবে থেটা, ঠিক আছে। তো আমি এখানে ধরে নিলাম থেটা পি, ঠিক আছে। তখন ওই সূত্রটা আসে tan theta p is equal to sin alpha p plus q, সরি আমার একটু পেনে ডিস্টার্ব, তাহলে tan theta p ইকুয়ালটা আসবে q sin alpha p plus q cos alpha, ঠিক আছে। আচ্ছা একটু স্ক্রিনটা অফ হয়েছে, দাঁড়াও স্ক্রিনটা একটু মুছতে হবে।
আচ্ছা, স্ক্রিনটা কি দেখা যাচ্ছে? ভাই আমি দেখতে পাচ্ছি না। আচ্ছা, দাও। আমিও দেখতে পাচ্ছি না ভাই। ওকে, এবার দেখা যাচ্ছে না? জি ভাই। জি, ওকে। হ্যাঁ দেখা যাচ্ছে ভাই। তা সাইলেন্ট করে ফেলো, আমি পুরোটুকু বুঝে তারপর তোমাদের কোশ্চেন নিব। ওকে, তাহলে আমি বললাম যে এই থিটা টেন থিটা পি ইকাল টু কিউ সাইন আলফা পি প্লাস কিউ সাইন কজ আলফা, ঠিক আছে? আচ্ছা, এবার তুমি তো এই থিটা পিটা বের করলে, আবার তুমি তো কিউ এর সাথে অ্যাঙ্গেল বের করতে পারতে, তো আমি সেটা থিটা কিউ নাম দিই, ঠিক আছে? তখন সূত্রটা হবে টেন থিটা কিউ ইজ ইকাল টু পি সাইন আলফা কিউ প্লাস পি কজ আলফা, ঠিক আছে? ওকে, আচ্ছা, এবার আমি এখানে তোমাদের পরিচয়গুলো লিখে দিই। পি ইকাল টু প্রথম ভেক্টরের মান, ভেক্টরের মান, কিউ ইকাল টু দ্বিতীয় ভেক্টরের মান, ঠিক আছে? আর ইকাল টু লব্ধির মান, ঠিক আছে? ওকে, এবার থিটা পি আলফা, আলফা ইকাল টু মধ্যবর্তী কোণ। আচ্ছা, আয়ন বলো। আচ্ছা ভাই, আমি যদি এটা যদি লব্ধি বরাবরই ভাগ করি, তাহলে তো ভাই থিটা কিউ আর থিটা পি তো সমান হওয়ার কথা। আচ্ছা, এটা আমি তোমাকে বোঝাচ্ছি, এটা আমি একটু পরে বোঝাইতাম। এবার মনে করো এইখানে বল 5 নিউটন, মনে করো তুমি বল একটা ভেক্টর রাশি, তাই মনে করো এখানে 5 নিউটন আর এখানে 3 নিউটন, 2 নিউটন। তাহলে মনে করো তোমাকে আমি টানতেছি 5 নিউটন বলে, আর জন টানতেছি 2 নিউটন বলে, তাহলে কি তুমি ডিরেক্ট এই মাঝ বরাবর যাবা? কখনোই যাবা না, না ভাই। তখন দুইটা সেম হইতো। কিন্তু এইটাও যদি পাস হয়, এইটাও যদি পাস হইতো, তাহলে তুমি বলতে পারতে হ্যাঁ লব্ধির অ্যাঙ্গেল সেম হবে। বুঝতে পারছো? যেহেতু এইটার মান আমি বলে দিইনি, এটা একটা ভেক্টর, ভেক্টরের মান তো ভিন্ন ভিন্ন হইতেই পারে, বলের মান সে অনুযায়ী লব্ধি কাজ করবে। এই দেখো, এইখানে যদি 7 নিউটন বল হয় জি ভাই, আর বুঝতে এটা পারছি। যদি 2 নিউটন হয়, লব্ধি অবশ্যই 7 নিউটনের কাছাকাছি যাবে, ঠিক আছে? এই অ্যাঙ্গেলটা ছোট হবে। বুঝতে পারছো আয়ান? জি ভাই। রেজন বুঝতে পারছো? কনফিউশন আছে কোনো? না ভাই, আমি এটা বুঝছি। ওকে, ঠিক আছে। আচ্ছা, তাহলে আলফা ইকুয়াল টু মধ্যবর্তী কোণ, আর আমি এখানে থেটা পি বলছি, ঠিক আছে? এটা বুঝছিল লব্ধি ও প্রথম ভেক্টরের মধ্যবর্তী কোণ। আচ্ছা, জায়গাটা একটু শর্ট হয়ে যাচ্ছে। সেটা নিয়ে আসি তারপরে। তাহলে এটা হলো, তাহলে কিউ পি ইকুয়াল টু লব্ধি আর প্রথম ভেক্টরের মধ্যবর্তী কোণ। শিট কই গেল? আচ্ছা, বুঝতে পারছো? কিউপি আর কিউ কিউ হলো লব্ধি ও
মানে লব্ধি ও দ্বিতীয় ভেক্টরের মধ্যবর্তী কোণ। এবার কোণ নির্ণয়ের ফর্মুলাটা কিভাবে মনে রাখবা? ভাই এতক্ষণ কিছু শুনতে পারিনি। আচ্ছা, আর একটু দেখতেছি, দেখি আবার বলতেছি। কোথা থেকে শুনতে পারোনি? আমি স্লাইড বলতেছি, ওইখান থেকে বলো। ভাই স্ক্রিন রেকর্ডিং তো মনে হয় বন্ধ হয়ে গেছে। আচ্ছা, এই দেখো, কোথায় থেকে শুনতে পাওনি? ও না না, ঠিক আছে ভাই, এইগুলা শুনছি, মানে এরপরে কিছু বলছেন কিনা তো। ও আচ্ছা, এর পরবর্তী, হ্যাঁ অবশ্য অফ হয়ে গেছিল। আচ্ছা, তাহলে এটুকু বুঝতে পারছো? এবার আমি এই যে সূত্রটা আছে না, এই সূত্রটা ট্রিক্স বলে দিই যে কিভাবে এটা মনে রাখবা, মানে আমি মনে রাখতাম। ঠিক আছে, আচ্ছা দেখো, চলো দেখি কিভাবে মনে রাখতাম। বলছি এই যে একটা ভেক্টর, এইটা পি আর এটা কিউ। ঠিক আছে, কিউ, আর এই গেল আমার আর হলো লব্ধি। এর মধ্যবর্তী কোণ হলো আলফা। আচ্ছা, ধরে নিলাম এই প্রথম ভেক্টরের এটা হলো থিটা। এখন তুমি লিখবা ট্যান থিটা। ঠিক আছে, এবার যার সাথে অ্যাঙ্গেল সে থাকবে সিঙ্গেল। এই হলো পির সাথে অ্যাঙ্গেল লিখছি না, তো এই পিটা লিখে ফেলবো। পির সাথে অ্যাঙ্গেল লিখছি, পিটা লিখে ফেলবো। আচ্ছা, আমার ঠান্ডা লাগছে তো শব্দতে একটু প্রবলেম হচ্ছে, বুঝছো? তাহলে পি এখানে প্লাস দেব, আর বাকি অবশিষ্ট থেকে কি কিউ, তাহলে লিখবো কিউ সাইন আলফা বাই কিউ কজ আলফা। আমি এইভাবে মনে রাখতাম। ওকে, বুঝতে পারছো? আচ্ছা, এবার আমি তোমাদের আরেকটা দেখি। মনে করো কোনো ভেক্টর আমি বলে দিলাম ই, আমি বলে দিলাম এই যে বি, বি, ঠিক আছে, এই হলো আর, হলো আর। আমি এবারে যে বি এর সাথে অ্যাঙ্গেল বের করো, মনে করো এই সেটা নিয়ে নাম দিলাম বি, ট্যান বি। তখন লিখবো ট্যান বি আচ্ছা, আমার ওয়াইফাই একটু প্রবলেম দেখা দিচ্ছে, একটু ওয়েট করো। আচ্ছা, কি বললাম আবার বলতেছি শুরু থেকে। এ একটা এ ভেক্টর নিলাম, আর এ একটা বি ভেক্টর নিলাম। ঠিক আছে, আর এ এলো মাঝখানে আর আমার লব্ধি। ঠিক আছে, এবার আমি বললাম কি এই বি এর সাথে আমি অ্যাঙ্গেল বের করব, এই লব্ধিটা কি অ্যাঙ্গেলে আছে। তাহলে আমি লিখে দিলাম ট্যান বি, দাগ দিলাম। এবার যার সাথে অ্যাঙ্গেল তাকে আমি যে নিচে লিখে দিলাম, আর বাকি থাকলো এ। তাহলে এবার আমি লিখবো এ সাইন আলফা বা এ কজ আলফা। ওকে, আশা করি বুঝতে পারছো। আর বাসায় দিয়ে একবার প্র্যাকটিস করলে, শোনো, লাইফে কোনো কিছুরই শর্টকাট নেই, বুঝতে পারছো? এটা জাস্ট একটা মনে করো যে আনন্দ, যে না দ্রুত, বাট এটা তোমার প্র্যাকটিস করে করে মুখস্থ করে ফেলতে হবে। তাও আমি শর্ট ট্রিক্সটা এখানে লিখে দিচ্ছি, এই যে এখানে লিখে দিই, যার সাথে অ্যাঙ্গেল সেটা সিঙ্গেল থাকবে। রেজন তো বের হয়ে গেছে। রেজনের মনে হয় নেট ইস্যু হচ্ছে।
আচ্ছা আয়ন, তুমি বুঝতে পারছো এ পর্যন্ত কি বলতেছি? জি ভাই। ওকে, আচ্ছা এই জন্য একটু wait। আচ্ছা রেজওয়ান, তুমি কোথায় আটকে গেছিলে বলো? রেজওয়ান, তুমি শুনতে পাচ্ছ? হ্যাঁ ভাই, আচ্ছা তুমি আটকে গেছিলে কোথায়? আজকে ইসলাম সিলেক্ট দেখি ভাই কোন জায়গাতে তো আচ্ছা তুমি রেকর্ডেড দেখে নিও, আমি সমস্যা নেই, বেশি আগাইনি, তুমি সাউন্ড অফ করে রাখো, এটা রেকর্ডেড দেখতে পাবা না। আর এই অঙ্ক দেখলে ওইটা বুঝে পারবা না, একটা প্রবলেম সলভ করবো আমরা। আচ্ছা ঠিক তুমি ভয়েস অফ ঠিক আছে। করে রাখো। ওকে, আচ্ছা আচ্ছা প্রবলেমটা পড়ি। দুইটা ভেক্টর, এ এর মান এত আর বি এর মান এত। বলছে এরা একই সময় একই বিন্দুতে 60 ডিগ্রি কোণে ক্রিয়া করলে এদের লব্ধি ও এর মধ্যবর্তী মান কত? আচ্ছা লব্ধি ও বি এর মধ্যবর্তী মান কত, আর লব্ধি ও এ এর মধ্যবর্তী কোণ কত? ঠিক আছে, আচ্ছা আমরা প্রবলেমটা আঁকাই ফেলি। আচ্ছা এর মানে এটা দেখা যাচ্ছে না। মনে করো এই যে হলো এ আঁকলাম, এর মান কত? 30 ইউনিট। ঠিক আছে, আর বি এর মান 20 ইউনিট। 20 ইকুয়াল টু 20 ইউনিট। আমি কিন্তু তোমাদের সবসময় শেখাইছি ফিজিক্স প্রশ্ন পড়ার সাথে সাথে কি করবা, ডায়াগ্রামটা এঁকে ফেলবা। আর এটা ডায়াগ্রামটা আমি বোঝাইছি যে কিভাবে আঁকলাম। তাহলে দুইটা ভেক্টর একই সময় একই বিন্দুতে কত ডিগ্রি কোণে ক্রিয়া করতেছে, এই যে 60 ডিগ্রি। 60 ডিগ্রি অ্যাঙ্গেল। ঠিক আছে, তাহলে তুমি বুঝতে পারতেছো এর লব্ধি কোণ বরাবর ই করবে, ক্রিয়া করবে। এই যে তাহলে লব্ধি। ঠিক আছে, আমাদের প্রথমে কি বলছে, লব্ধির মান কত। আমরা লব্ধির মান বের করে ফেলি। কি জানি, আর ইকুয়াল টু রুট ওভার এ স্কয়ার প্লাস বি স্কয়ার প্লাস 2ab cos আলফা। এখানে আলফা ইকুয়াল টু 60 ডিগ্রি। ওকে, আচ্ছা অতএব আর ইকুয়াল টু রুট ওভার 30 স্কয়ার প্লাস 20 স্কয়ার, 2 গুণ 30 গুণ 20 গুণ cos আলফার মান 60 ডিগ্রি। সো এটা আমরা এবার ক্যালকুলেটরে করি কত আসে। দুজনেই করো, ক্যালকুলেটরে হাতে নাও, তাহলে তোমাদের এই সাথে সাথে প্র্যাকটিস হয়ে যাবে। আমাদের মান আসে 10 রুট ওভার 19 ইউনিট। দেখো মিলছে নাকি তোমাদের সাথে? জি ভাই ঠিক আছে। Okay, বুঝতে পারছো? রেজওয়ান তোমার মিলছে?
রেজওয়ান শুনতে পাচ্ছ? আচ্ছা আমরা এবার জি ভাই, অ্যাঙ্গেলটা বের শুনতেছি। করি। ওকে, আচ্ছা এবার বলছে দ্বিতীয়টা কি বলছে, লব্ধি ও বি এর মধ্যবর্তী মান। এই যে, তো আমাদের বলছে লব্ধি, এই হলো লব্ধি আর এই হলো বি, লব্ধি ও বি এর মধ্যবর্তী কোণ। তো ধরে নিলাম লব্ধি ও বি এর মধ্যবর্তী কোণ থিটা, থিটা বি। তাহলে হবে অতএব tan থিটা বি ইকুয়াল টু, আচ্ছা কার সাথে কোণ বলছে, বি এর সাথে, তো বি কে সিঙ্গেল থাকবে, তাহলে এই যে নিচে লিখে দিই বি, আর উপরে এ সাইন আলফা বাই এ কজ আলফা। ঠিক আছে, আচ্ছা এই দেখো এটার ভিতরে কিন্তু একটা সূত্রের কথা মনে পড়ে আমার, এই যে সাইন আলফা বাই কজ আলফা, এটা কি tan আলফার সূত্র না? tan ইকুয়াল টু কি সাইন বাই কস। তো তুমি তো প্রথমেই tan লিখেই ফেলতেছো, তাহলে ওই সূত্রটা আরো সহজ হয়ে গেল যে এখানে tan সাইন বাই কস আগে লিখে ফেলবো, পরে যাকে সিঙ্গেল বলছি সেই তলে লিখে দিলাম আর উপরে আর এ। ওকে, আচ্ছা এরপর আমি মানটা বসাই দিই। জি ভাই, আমিও এইভাবে মনে রাখি। ওকে, তাহলে এটা হলো 3 সাইন 60 ডিগ্রি, ঠিক আছে, আর বিটা হলো কত 20 প্লাস 30 cos 60 ডিগ্রি, অতএব থিটা বি ইকুয়াল টু tan ইনভার্স, এটা আসবে, এখানে ইনপুট করো কত আসে, দেখো 36.6 ডিগ্রি আসে কিনা। জি ভাই, 36.6 বা 58। ওকে এখানে ঠিক আছে, বি কি আর 20 না 10? এটা 20। কোথায় এটা 20, এটা না, জি ভাই, ঠিক আছে ভাই, ঠিক আছে। ওকে, তাহলে আমাদের আরেকটা ম্যাথ দিচ্ছে লব্ধি ও এ এর মধ্যবর্তী কোণ। তো আমি এটাকে আবার একটু কপি করি, ঠিক আছে, আবার বসে এ হলো আমার লব্ধি আর এ হলো এর মধ্যবর্তী কোণটা নির্ণয় করতে হবে। ধরে নিলাম এটা থিটাই, ঠিক আছে, সো এরকম আমি ধরে নিলাম এটা থিটাই, সো জানি tan থিটা এ ইকুয়াল টু, আচ্ছা বলো আমি বলো, ভাই এখানে তো 60 থেকে তো বা 36.6 মাইনাস দিলে তো মান বেরো যায়। কি কি 6, এই 60 থেকে ভাই 36.6 বাদ দিলেই তো ভাই মান চলে আসে না? হ্যাঁ 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 সেটাই বেরোবে, হ্যাঁ তুমি সেটা বলছো, আর এটা হলো সূত্রের সাহায্যে করতেছিলাম, এটা আমি বলতে এরপরই বলতাম। হ্যাঁ তুমি ভালো একটা পয়েন্ট ধরছো, মানে আমি ওই সূত্রটা যাতে তোমাদের প্র্যাকটিস হয়ে যায়, না ভুলো, সেজন্য বারবার আমি ওই ট্রিক্সটা দেখাচ্ছি আর ম্যাথটা সলভ করে দিচ্ছি, বুঝতে পারছো? ও আচ্ছা বাট ভাই। তুমি, হ্যাঁ জি ভাই, তুমি ঠিক যেটা আছে। কথা বলছো ওটাও ঠিক আছে, বুঝতে পারছো? আচ্ছা তাহলে এটা আমি আবার দেখি, এই যে, সো আমার প্রথমে এই যে 10, আমি এখানে সাইন বাই কস লিখে ফেলবো, সাইন বাই কস, ঠিক আছে, এবার কার সাথে সিঙ্গি নিচ্ছি, এ এর সাথে, তাহলে এ প্লাস বি সাইন আলফা বি কজ আলফা, সেই এইভাবে যদি আমরা লিখি তাহলে এই দেখো কি আসে, পি কত 20 সাইন 60, 30 প্লাস 20 cos 60, সেই ইকুয়াল টু, দেখো আবার 60 থেকে ওটা বিয়োগ দিলেও হয়ে যাচ্ছে, তাহলে 60 বিয়োগ 23.41 36 আসে। কত আসে 23. 23.41। ওকে, তাহলে থিটা ইকুয়াল টু এইটা ডিগ্রি। ওকে,
বুঝতে পারছো? আচ্ছা, লব্ধি নির্ণয় নিয়ে কি তোমাদের আর কোনো কোশ্চেন আছে? না ভাই, ঠিক আছে। আচ্ছা রেজওয়ান, রেজওয়ান তুমি কি দেখতে পাচ্ছ নাকি কোনো প্রবলেম হচ্ছে তোমার নেটে? আচ্ছা রেজওয়ান কে আছে? ওর তো মনে হবে নেটে প্রবলেম। আচ্ছা তাহলে আমরা আগাই দিই, ঠিক আছে? যেহেতু রেকর্ডেড থাকবে, ও একটু রেকর্ড দেখে ফেলতে পারবে। বুঝতে পারছো? সো এবার আমরা শিখবো দ্বিতীয় টপিকটা। দ্বিতীয় টপিক কি ছিল আমাদের? বা ভেক্টর গুণন মনে হয়। হ্যাঁ, ভেক্টর গুণন। ওকে, হ্যাঁ ভেক্টর গুণন ছিল। ভেক্টর গুণনটা দেখবো। ভেক্টর গুণন, ঠিক আছে? সো একটা ভেক্টর রাশি আর একটা ভেক্টর রাশির যে গুণ সেটা হলো ভেক্টর গুণন। আচ্ছা, ভেক্টর গুণন দুইটা পদ্ধতিতে হয়। একটা হলো ডট গুণন, ডট প্রোডাক্ট, এটা হলো ক্রস প্রোডাক্ট। ঠিক আছে? আচ্ছা, ডট প্রোডাক্ট কি বলে? ডট গুণন বা গুণফল। ক্রস গুণন তো বাংলায় ক্রস গুণন বা ক্রস গুণফল। ওকে, সো আমি প্রথমে ডট গুণনটা বুঝি। ডট গুণন হলো এ ডট বি, ঠিক আছে? এটা হলো আমাদের ডট গুণন, ঠিক আছে? আর ক্রসটা কি? এ ক্রস বি, ঠিক আছে? তোমরা যেহেতু নিউ স্টুডেন্ট, এটা অবশ্যই খেয়াল রাখবে যে ডট আর ক্রস আগে কিন্তু 5 × 5 দিতে 25, আবার দিতে 5 ক্রস 5 = 25, কারণ এটা স্কেলার, কোনো ঝামেলা ছিল না। কিন্তু যেই তোমরা কিন্তু ভেক্টর ভেক্টর গুণন করবা, অবশ্যই ডট আর তোমার ক্রস এটা ভিন্ন। ওকে, সো সাবধান এখানে। আচ্ছা ঠিক আছে, তাহলে আমরা এবার দেখতে পারি ডট গুণন। সো ডট গুণন, সাপোজ a vector equal to axi cap plus ayj cap plus az k cap. b vector equal to bx হবে bxi cap plus byj cap plus bz k cap. ঠিক আছে? এবার a ডট b যদি করি, a xi, আচ্ছা এটা কপি করি আমি, ডট b, এখানে লিখি, ঠিক আছে? আচ্ছা, একটু আমরা ভেক্টর শিখছি, ভেক্টর গুণন। আই ক্যাপের সাথে আই ক্যাপ গুণন, জেড ক্যাপের সাথে জে ক্যাপ, আর কে ক্যাপের সাথে কে ক্যাপ। আবার রিপিট, আই ক্যাপের সাথে আই, জে ক্যাপের সাথে জে, কে ক্যাপের সাথে কে ক্যাপ, ঠিক আছে? আচ্ছা, সো এবারে আমি লিখি কি হয়। তো এক্স এর সাথে লিখলে এক্স বিএক্স, আই ক্যাপ ইন্টু আই ক্যাপ,
প্লাস ay ইন্টু by z cap ইন্টু z cap প্লাস az equal to bz k cap equal to k cap। আচ্ছা, আপাতত তোমরা এই পর্যন্ত জানো যে a ডট b ডট ইকুয়াল টু এইটা। এবার আরেকটু মানে সিম্পলিফাই আছে, সেটা আমি আরেকটা টপিক বোঝানো পরে বোঝাচ্ছি। যেমন এটা কি, এটা আমার ছিল ax bx, এটা কিসের ছিল, স্থানাঙ্ক ব্যবস্থা ছিল বা 3D ডাইমেনশনাল ছিল, ঠিক আছে। এবার যদি a আর b এর মান দেওয়া থাকে, মনে করো a ইকুয়াল টু দিলাম 3 ইউনিট আর b ইকুয়াল টু 5 ইউনিট, আর আবার থিটা ইকুয়াল টু 6 ডিগ্রি, তখন এটা ডট গুণন করা যাবে না। তখন কি হবে দেখো, এটা হলো a, এটা হলো b, আর এটা হলো সেই 6, ঠিক আছে। তো এইখানে a ডট b হবে a এর মান ইন্টু b এর মান ইন্টু cos থিটা, ঠিক আছে। সো a কত, 3, 5, cos কত আমাদের 60 ডিগ্রি, তাহলে আমাদের যা মান আসে সেটাই। সো কিভাবে বললাম, এইটা হলো a ডট b যদি আমার মান দেওয়া থাকে, আর এখানে a ডট b দেওয়া থাকলাম যদি আমাদের প্রজেকশন দেওয়া থাকে, ঠিক আছে, প্রত্যেকটা অক্ষের প্রজেকশন। এবার মনে করো i ডট i, এটা আমরা শিখবো। দেখো i ডট i, i এর একটা মান আছে না, i ক্যাপ ইকুয়াল টু কি 1, আমরা জানি এটা একটা ইউনিট ভেক্টর, ঠিক আছে। সেভাবে আবার i ক্যাপ ইকুয়াল টু কি 1। আচ্ছা, এবার i ক্যাপ আগে দেখেছিলাম না যে i ক্যাপ কোন অক্ষ বরাবর কাজ করে, x অক্ষ বরাবর কাজ করে, ঠিক আছে। আবার আরেকটা i ক্যাপ x অক্ষ, তাহলে এই থিটা ইকুয়াল টু কি 0 ডিগ্রি। তাহলে এবার আমি যদি লিখতে চাই i ডট i ইকুয়াল টু i ডট i, সরি এখানে আমার মান দিতে হবে, তাহলে i cos থিটা, তাহলে 1 ইন্টু 1 ইন্টু cos 0 ডিগ্রি, সো cos 0 ডিগ্রি মান 1 ইন্টু 1 ইন্টু 1, তাহলে কি আসে 1, ঠিক আছে। তাহলে আমরা এইভাবে বলতে পারি j ডট j ইকুয়াল টু কি 1, a ডট k ইকুয়াল টু কি 1, ঠিক আছে। সো এই সেই উপরের স্লাইডে আবার চলে যাই। সো এই উপর স্লাইডে আবার থাকে এই i ডট i ইকুয়াল টু 1, j ডট j ইকুয়াল টু k ইকুয়াল টু, হ্যাঁ আয়ন বল। ভাই i এর মান যে অন, এটা আমি কই পেলাম? এই যে আমি বলেছিলাম না আগের ক্লাসে, যে ক্যাপ দেওয়া থাকবে, যদি a এর উপর ক্যাপ দেওয়া থাকতো তাহলে বুঝতে হবে ওটা একটা ইউনিট ভেক্টর, আর ওর মান সারা জীবন 1, ঠিক আছে। ওই ক্যাপ চিহ্নটা দেখলেই বুঝবে এটা একটা ইউনিট ভেক্টর, আর ইউনিট ভেক্টরের মান 1, বুঝতে পারছেন? জি ভাই। ওকে, তাহলে এই দেখো এই i ডট i, এটা আমরা কি বুঝছি, এটা 1, আবার j ডট j এটা 1, k ডট k, তাহলে আমার অবশেষে থাকে ax bx প্লাস ay by প্লাস az bz, বুঝতে পারছো? আচ্ছা, এবার আমরা যদি দুইটাকে একত্রিত করি, যেমন ax, সরি, a ইকুয়াল টু axi প্লাস ayj প্লাস azk, আর এর মান হলো মডুলাস অফ a। আবার যদি b দেওয়া থাকে bxi প্লাস byj প্লাস bzk, আর এর মান হলো, হ্যাঁ, আর এদের মধ্যবর্তী কোণ যদি হয় থিটা, a b, আর এদের মধ্যবর্তী কোণ থিটা, তাহলে আমরা a ডট b লিখতে পারি
দুইটা শিখলাম। একটা শিখলাম ax প্লাস ay by az bz। আবার এটা শিখলাম a b cos theta। ঠিক আছে, তাহলে অতএব আমরা লিখতে পারি a dot b equal to ab cos theta equal to ax bx plus ay by plus az bz। ঠিক আছে, তাহলে আমরা প্রয়োজন অনুসারে কাজ করব। ঠিক আছে, আমার a ডট b যদি আমার 3 ডাইমেনশনাল গুলো দেওয়া থাকে তাহলে আমি এইগুলো এরকম করব, আর মান আর কোণ দেওয়া থাকলে এরকম। আর আমাদের দুইটাই প্রয়োজন হবে কখন, যখন আমাদের অভিক্ষেপ বা মধ্যবর্তী অ্যাঙ্গেল নির্দেশ করবে, বা মনে করো সূত্রের মতো থিটা দেওয়া আছে, এ বি এর মান দেওয়া আছে, তোমার প্রজেকশন গুলো চাইলো, এরকম ম্যাথ করবো আমরা, তাহলে আরো ক্লিয়ার হয়ে যাবে। বুঝতে পারছো? আচ্ছা, এটা নিয়ে কি তোমার আর কনফিউশন আছে? এতটুকু যা বুঝাইলাম গুণফল নিয়ে। আমার নাই রে। আচ্ছা, রেজন কি আছে লাইনে? তো বোঝা যাচ্ছে না। হ্যাঁ, রেজন তো আছে, দেখা যাচ্ছে। আচ্ছা, অসুবিধা নেই, ও দেখতে থাকুক, ও বুঝবে। আচ্ছা, এবার আমরা রিলেটেড একটা ম্যাথ করব। আচ্ছা, আচ্ছা, প্রথম ম্যাথটা দেখো। প্রথম ম্যাথ বলছে এটা একটা ম্যাথ আর এটা একটা ম্যাথ। প্রথম ম্যাথ বলছে a equal to 30 ইউনিট, b equal to 20 ইউনিট, এবং 60 ডিগ্রি কোণে করলে এদের ডট গুণফল কত। ঠিক আছে, সো আমরা এই ম্যাথটা করে দিই। সো এই নাম্বার ম্যাথটা আছে a ডট b চাইছে equal to ab cos theta। সো এর মান কত? 30 20 cos কত, এখানে theta equal to 60। সো কত আসে দেখো তো হ্যাঁ, 30 plus 20 cos 60। আচ্ছা, মান আসে মেবি 300। জি ভাই 300। ওকে, 300 ইউনিট। আচ্ছা, আবার আসছে আমার দ্বিতীয় নম্বর ম্যাথটা। দ্বিতীয় নম্বর ম্যাথটা a equal to 30i plus 100k এই যে দেওয়া আছে। সো আমাদের এটা কিভাবে ওই ডাইমেনশনাল দেওয়া আছে, সো এইভাবে করব। আচ্ছা, দেখি কি আছে। a dot b equal to ভেক্টর কোটা লিখে দেয় 30i minus 100k into 3i plus 4j minus 10k। ওকে, সো এবার দেখো আই ক্যাপের সাথে আই ক্যাপ গুণ করব। সো 30 গুণ 3, তাহলে কত আসে আমাদের 90। জি এর মান কত এখানে? নাই, কিছু নাই, তার মানে আমরা কি ধরবো, জে ইকুয়াল টু 0 জি, আর জিরোর সাথে যে গুণ করলে জি, মানে জিরোর সাথে যে কোনো কিছু গুণ করলে 0। ওকে, তাহলে টার্ম বাদ, মাইনাস 100 আর মাইনাস 10, তাহলে 10 10 1000, মানে 100 গুণ 10 1000।
আর মাইনাস মাইনাসে প্লাস, তাহলে প্লাস 100,000 সেটা আসে না। জি ভাই, তাই তো আসলে। ওকে, আচ্ছা তাহলে ঠিক আছে। আচ্ছা তাহলে এবার আমাদের নেক্সট পার্ট যেতে হবে সেটা হলো ক্রস গুণফল। ওকে, ক্রস গুণফল। আচ্ছা চলো ক্রস গুণফলটা এবার দেখে। ক্রস প্রোডাক্ট, ঠিক আছে। আচ্ছা এবার এ ক্রস বি হবে, ঠিক আছে। আচ্ছা প্রথমে মানটা দেখাই, মনে করো এ ক্রস বি, এটা হবে এ বি সাইন থিটা, এটা থাকবে এটা, এই ইটাটা হলো ডিরেকশন, ঠিক আছে, ইউনিট ভেক্টর। ওকে, আচ্ছা তোমরা শুধু এটাই জানো যে এ ক্রস বি ইকুয়াল টু এ বি সাইন থিটা, কারণ আমি মানে তোমাদের এত জটিল ম্যাথ এখনো দিবে না যে ইটাটা বের করে দেখাইতে হবে, বুঝতে পারছো। এ বি সাইন থিটা আমাদের মানে মান নির্ণয়ের প্রয়োজন হতে পারে ডিরেক্ট, কিন্তু ওই এটার এখন প্রয়োজন হবে না। আচ্ছা আরেকটার মাধ্যমে এটা দেখাইতে পারি। ও আরেকটা, এইবার আই ক্রস আই, এটা আমরা দেখব, সরি আই ক্রস জি। আই ক্রস আই ইকুয়াল টু কত, তাহলে আই ক্রস আই কত, এ বি সাইন থিটা। সো এ বি এর মান কত, এর মান মনে করো যে ধরে নিলাম এ, বি এর মান বি, আর সাইনের 0 ডিগ্রি, আর সাইন 0 ডিগ্রি মান 0, তাহলে এটা কত আসে 0। তাহলে বুঝতে পারছো ডট গুণ ফলে আই ডট আই আসলে 1, আর ক্রস গুণ ফলে আই ক্রস আই 0, বুঝতে পারছো। ওকে, এবার স্থানাঙ্ক ব্যবস্থা দেখি বা প্রজেকশনে এক্স আই ক্যাপ থাকবে প্লাস এ ওয়াই জে থাকবে প্লাস এ জেড কে থাকবে, ঠিক আছে। আর বি বি এক্স আই প্লাস বি ওয়াই জে প্লাস বি জেড কে, ঠিক আছে। আচ্ছা এ ক্রস গুণফলটা কিভাবে হবে, এ ক্রস বি। তোমরা কি ম্যাট্রিক্স নির্ণয় বের করা শিখছো দুইজনেই? জি ভাই, জি ভাই। ওকে, তাহলে দেখো এখানে আসবে নির্ণায়ক চিহ্নটা, লিখে বলবো আই ক্যাপ জে ক্যাপ কে ক্যাপ, আর এ এক্স এ ওয়াই এ জেড, বি এক্স বি ওয়াই বি জেড, এইটা। আচ্ছা এটা কিভাবে মনে রাখতাম আমি সেটা আমি দেখি করাই দিতে হবে। মনে করো এই যে আই ক্যাপ নিব প্লাস এই যে, এবার আই বরাবর সারি আর কলামকে মুছে ফেলবো। কিভাবে মুছবো, এই যে এটা আর এটা বাদ, এটা আর এটা বাদ, এবার আর গুণ মানে আর অফ গুণ করবো, মানে আর গুণন যেটা এ ওয়াই বি জেড মাইনাস বি ওয়াই এ জেড, বুঝছো। তাহলে আই বরাবর এটাকে ই করে ফেলবো এ ওয়াই বি জেড মাইনাস বি ওয়াই এ জেড, তাহলে সেটা লিখি কি বললাম, এ ওয়াই বি জেড মাইনাস বি ওয়াই এ জেড, ঠিক আছে। আচ্ছা এই মাঝখানে যখন আসবো তখন আমরা এই যে মিডিলে আসলে যে যে চিহ্নই থাকুক না কোনো মাইনাস চিহ্ন ইউজ করবো। একটু আমি ক্লিয়ারিফাই করলাম না, এটা হলো নির্ণয়কে আমরা যখন করি তখন এটা আসে কত 1 2, 1 + 2 = 3, আর যেটার আমরা সহগুণক বা অনুরসী নির্ণয় করার সময় চিহ্নটা আসে নেগেটিভ। ওকে, সো এই যে আমরা নেগেটিভ চিহ্ন দিব, এর হলো জেড। আর এবার জেড বরাবর সারি আর কলামকে ঢেকে ফেলবো, ঠিক আছে, সারি আর কলামকে ঢেকে ফেলবো। ডাইন বরাবর এটা গুণ করব বিয়োগ এটা,
az bx বিয়োগ bz ax। আচ্ছা, তাহলে যেটা বললাম az bx মাইনাস ax bz, ঠিক আছে। আচ্ছা, আবার কে বরাবর এই যে কেটাকে ঢেকে রাখবো, আবার এই যে ax by মাইনাস bx ay। আচ্ছা, প্লাস কে ax by মাইনাস bx ay। ওকে, বুঝতে পারছো? এটা হলো আমাদের ফর্মুলা। তাহলে আমরা বিভিন্ন নানান সূত্রে এটা পেলাম, a ক্রস b ইকুয়াল টু ab সাইন থিটা ইন্টু এটা, কারণ এটা হলো আমার সেই একক ভেক্টরটা, ঠিক আছে। সো তোমাদের এটা নিয়ে টেনশন করার দরকার নেই, কারণ এটা নিয়ে তোমাদের দিবে না ম্যাথ। আচ্ছা, আরেকটা শিখলাম, নির্ণায়ক অফ i j k x a y l bx by bz, ঠিক আছে। তো এটা কখন ইউজ করব? যখন আমাদের মান থাকবে আর ডিরেকশন থাকবে, ডিরেক্ট থিটা অ্যাঙ্গেল দিয়ে থাকবে। আর এটা আমরা কখন? যখন অভিক্ষেপের মানগুলো দেয়া থাকবে। ওকে, সো আমরা ম্যাথ করতে গেলে এবার ক্লিয়ার হবো। আমি কিছু ম্যাথ তোমাদের নিয়ে আসি। ম্যাথ এটা, আচ্ছা এখানে দুইটা ম্যাথ। প্রথমে এ এর মান দেওয়া আছে 30 ইউনিট, বি এর মান 20 ইউনিট। 60 অনেক ক্লিয়ার করো, 60 ডিগ্রি কেন ক্লিয়ার হতো। আর এ ক্রস বি নির্ণয় করতে বলছে। দেখো এখানে কিন্তু মডুলাস দিছে, তার মানে কি আমাদের শুধু মান চাইছে, ঠিক আছে। আর আমি কি বলছিলাম, ওই যে এ ক্রস বি, এ বি সাইন থিটা ইনটু এটা, তখন এটা হলো ডিরেক্ট যদি ক্রস বের করতে বলতো আর মান ডিরেকশন দিত, তখন আমাদের এইটা লাগতো। কিন্তু এখানে কিন্তু আমাদের এটা লাগতেছে না, কারণ আমাদের মডুলাস দিয়ে দিতেছে শুধু মান। ওকে, তাহলে আমরা এই যে লিখতে পারি এ ক্রস বি ইকুয়াল টু এ বি সাইন থিটা। সো 30 20 আর সাইন 60, ঠিক আছে। আচ্ছা, যেটা আসবে সেটা অ্যান্সার। আচ্ছা, এবার হলো আমরা দ্বিতীয় মেথডে। আচ্ছা, দ্বিতীয় ম্যাথ এই যে এভাবে দিছে। সো কি কি দিছে আমরা লিখি। given a is equal to 30i cap minus 100k cap, আর b দিছে 3i cap plus 4j cap minus 10k cap। আমাদের a ক্রস b নির্ণয় করতে বলছে। আচ্ছা, তাহলে করলে a ক্রস b মডুলাস সাইন দিব, মানে এখানে নির্ণায়কের। তাহলে প্রথমে লিখবো i j k, তাহলে i এর মান 30, j এর মান 0 মাইনাস 100, আর b এতে 3 4 minus 10। আচ্ছা, যেভাবে বলছিলাম i equal to minus 10 plus 400 minus z equal to হবে আমার, they should be minus 0 plus k। হ্যাঁ বলো, হ্যাঁ কোথাও ভুল হয়েছে? ভাই এইখানে কি -10 হবে নাকি 0 হবে? ওই 400 প্লাসের ওইখানে
400 প্লাসের ওখানে এইটা আর এটা ডাকবো। হ্যাঁ 0 হবে, হ্যাঁ হ্যাঁ ওকে জি ভাই, ঠিক 0 আছে। হবে। So এখানে 0 ওকে। আর কি এটা হবে 120। আচ্ছা যেটাও কি ভুল গেছে? হ্যাঁ যেটাও একটু, জি ভাই, এইটা যেও ভুল গেছে। হ্যাঁ দাও। তাহলে I cap equal to 0 plus 400 minus z equal to j equal to minus 300 plus 300 এটা আসে না? and জি ভাই, তাই তো আসে। জি ভাই। ওকে তাহলে কে আসে প্লাস কে ক্যাপ is equal to কে আসে বিয়োগ 0। ঠিক আছে, দেখো এবার কত আসে করো। ভাই, কত আসে শোনা যায়নি, আবার একটু। 400 I cap minus 0 j cap plus 120 k cap। ওকে এটা আমাদের আছে, বুঝতে পারছো? and ঠিক আছে মিলছে তোমার সাথে? জি ভাই। ওকে ভাই, এটা আচ্ছা এমনি কি তাহলে এখন আজকে রুট মুট পর্যন্ত, কিছু করা লাগবে না মান? হ্যাঁ হ্যাঁ মানে এটা যদি মান বের করতে চাই তাহলে কি ভাই রুট ওভার 400 স্কয়ার প্লাস 120 স্কয়ার? হ্যাঁ হ্যাঁ 400 স্কোয়ার প্লাস 120 স্কোয়ার। এটা তো মান চাইনি আমাকে, দেখো ডিরেক্ট করে তো ক্রস দিছে আমাকে। যদি এই যে জি ভাই। মডুলাস সাইন দিয়ে বলে দিত তাহলে কিন্তু মান, আর এখানে আমাদের এ ক্রস বি চাইছে, বুঝতে ও পারছো? আচ্ছা। হ্যাঁ আর মান নির্ণয়ের ক্ষেত্রে এইভাবে। আচ্ছা রেজওয়ান কি আসো? ওর ভাই নেট প্রবলেম ওর জন্য চলে গেছে। ও বুঝতে পারছি। আচ্ছা সমস্যা না, আমি রেকর্ডে এটা প্রোভাইড করে দিবানি, তুমি দেখে নিও, বুঝতে পারছো? জি ভাই। আচ্ছা আজকে এই পর্যন্তই থাক, ঠিক আছে? আচ্ছা ভাই। ওকে ঠিক আছে। আল্লাহ হাফেজ ভাই।